আরশোলাদের কথা বলছো তো, আমি আরশোলা খুব ভয় পাই। ব্ল্যাক হিট দিয়ে মেরেই ফেলা উচিত। ককরোচ জনতা পার্টি বলে ভারতবর্ষে কোনো পার্টি নেই। উস্কানি দেবেন না, উস্কানি না দিয়ে বাড়িতে বিশ্রাম নেন। এই অভিষেক বাবুকে বলবো, আপনারও মতিভ্রম ঘটেছে, একটুখানি রেস্ট নিন, আপনাদের একটু বিশ্রামের প্রয়োজন। কারণ চোর তো, আর এই চোরেদের তো বিজেপি কখনো জায়গা দেবে না। আর সব থেকে বড় চোর মানে মৌমাছি, রানী মৌমাছি, আপনি তকমা পেয়েছেন। সুতরাং আর প্রতীক টতীক নিয়ে ভাববেন না। আরশোলাদের কথা বলছো তো, আমি আরশোলা খুব ভয় পাই, বিশ্বাস করো। আরশোলাকে ব্ল্যাক হিট দিয়ে মেরেই ফেলা উচিত, সেটাই হোক না। আমি এসব নিয়ে কিছু বলতে চাইছি না। এসব ভুলভাল জিনিস শিক্ষিত সমাজ গ্রহণ করবে না। এসব ভুলভাল জিনিস নিয়ে কোনো মন্তব্য করব না। তবে যদি কোনো বিরোধী চক্রান্ত হয়, দেশ বিরোধী চক্রান্ত হয়, তবে সেটার কঠোর থেকে কঠোর তদন্ত হবে। আইনের আওতায় এনে সমস্ত তদন্ত করে যারা এর সাথে জড়িত, যাদের মাথার উপর হাত রয়েছে, যারা বড় বড় মাথা রয়েছে, সবগুলো জিনিস সরকার ধরে ধরে সামনে আনবে মানুষের সামনে। তাই যারা এগুলো করছে আর পশ্চিমবঙ্গের মাটিতে বসে ভাবছে, প্রত্যেককে সাবধান করলাম, দেশের মধ্যে থেকে দেশের খেয়ে দেশের পরে দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত হবেন না। যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তো অনেকেই অনেক মন্তব্য করছেন, এবং ২১-এর মঞ্চ থেকে একদম কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করলেন। তিনি বললেন যে রাগে দুঃখে মমতার যে মঞ্চ, সেই মঞ্চ থেকে তিনি নেমে গেলেন এবং বললেন যে ২১-এর সভায় লোক দেখেই নাকি আমার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। কি বলবেন? দেখো, আমি ওনাকে নিয়ে ব্যক্তিগতভাবে কিছু বলতে চাই না, কারণ আমি এ যাবৎকালে রাজনীতি করতে এসে আমি বহুবার দেখেছি উনি বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করছেন। যে মহুয়া দেবীকে নিয়ে উনি মন্তব্য করেছিলেন, সেই মহুয়া দেবীকেই তো কালকে নিয়ে মঞ্চে দেখলাম। এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও উনি মাঝে মধ্যে মন্তব্য করেছেন, আবার তিনি ঘরের ছেলে হয়ে ঢুকে গেছেন। সুতরাং তৃণমূলের মধ্যে যে অশান্তি আছে, কল্যাণবাবুর ৫ বছরের 10 বছরের রাজনৈতিক বক্তব্যগুলো থেকে বোঝা যায় যে গোষ্ঠীদ্বন্দ্ব কোন প্রকারের আছে। আর কল্যাণবাবুর এখন যেটা করছেন সেটাও বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস ভেঙে যাওয়ার পরেও এই ঘরের মধ্যে এখনো অশান্তি চলছে। সুতরাং এই অশান্তি মানুষ চায় না, দলীয় অশান্তি মানুষ চায় না, মানুষ সরকারি সুযোগ সুবিধা চায়। তাই মানুষের এই নিয়ে মাথা ব্যথা নেই, আমারও এই নিয়ে মাথা ব্যথা নেই। আরেকটি প্রশ্ন, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে একদম বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, কি বলবেন? একদমই তাই। ওনার দলেরই সাংসদ মহুয়া দেবীর বিরুদ্ধে কিন্তু উনি মন্তব্য করেছিলেন, সেটাও আমরা কেউ ভুলিনি। এবং ওনার দলেরই মহিলা কার্যকর্তাদের সাথে রং খেলতে যাওয়ার যে চিত্র, যে ভিডিও প্রকাশ্যে এসেছিল, সেগুলো আমরা ভুলিনি। সুতরাং মহিলাদের তো এক ক্ষেত্রে তো অসম্মানজনক আচরণ তো তৃণমূলের এক শ্রেণীর নেতারা করেছে, কল্যাণবাবু সেখানে কম নন। আর পশ্চিমবঙ্গের নারী নির্যাতনে তৃণমূল কংগ্রেস যে বিচার দিতে পারেনি, আর তার জন্যই তো বাংলার মানুষ ২৬-এ পরিবর্তন করেছে। আরজি করে রাজও বিচার হয়নি, পার্কস্ট্রিটের বিচার হয়নি, কামদুনির বিচার হয়নি। সুতরাং নারীদের সুরক্ষার জন্য বা নারীদের জন্য তৃণমূল কংগ্রেস কখনোই ছিল না। তৃণমূলের কোনো নেতাও নারীদের সম্মান দিতে জানে না। যারা দলের মহিলা নেত্রীকে, মহিলা সাংসদকে, বিধায়ককে অসম্মান করে, সায়নী দেবীকেও তো একবার মন্তব্য করেছিলেন। সুতরাং এনাদের নিয়ে কোনো কথা বলবো না। আমি একজন মহিলা, আমার বিবেকে বাধে, আমার লজ্জা হয় যে তৃণমূল কংগ্রেস নামক দল এবং তাদের নেতারা 15 বছর ধরে আমাদের রাজ্যে শাসন করে চলেছে। দলীয় নেত্রী একজন মহিলা, তাকে সামনে রেখে এরা মানুষের সামনে শুধু ভাওতাকে তুলে ধরেছে, মানুষকে শুধু বিভ্রান্ত বছরের পর বছর করে গেছে। একদম শেষ একটা প্রশ্নে আসি। আজকে বিধানসভায় একটি হইহট্টগোলের সৃষ্টি হয়েছে এবং তাতে যখন আখরুজ্জামান যখন বক্তৃতা রাখছিলেন, তখন কুণাল ঘোষ একটি ক্যাবাস সৃষ্টি করেছে। তখন দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী বলছেন যে আখরুজ্জামানকে শারীরিক নিগ্রহ করতে গিয়েছিলেন, এমনটাই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী, এবং তার ফলে কুণাল ঘোষকে একদম টেনে হিচড়ে চ্যাংদোলা করে বিধানসভা থেকে বার করে দেওয়া হলো। কি বলবেন? তৃণমূল কংগ্রেসের এখন যা পরিস্থিতি বা যে পরিণতিতে দাঁড়িয়ে আছে, সেখানে দু একজন মানুষ যারা আছে তারা প্রত্যেকেই চেষ্টা করছে কে কার কত কাছের, কে দিদির কত কাছের। তাই কুণালবাবু সেই প্রতিযোগিতায় এগিয়ে আছেন এই মুহূর্তে, যা বোঝা যাচ্ছে। মানে প্রতিযোগিতায় নিজেকে ভাসিয়ে রাখার চেষ্টা করছেন বিভিন্ন ইস্যু তৈরি করে। বিধানসভার মতন জায়গায় এরকম একটা ইস্যু তৈরি করে দেখাতে চাইছেন আমি দিদির খুব কাছের, বা আমি দিদির তৃণমূলে আছি, বালির সাথে তৃণমূলে নয়। আমি জানি না এই তৃণমূলের এত কেন প্রকারভেদ, জানি না তাদের কি সংবিধান। যাকে কুণালবাবু নিজেকে ভাসিয়ে রাখার চেষ্টা করছেন, কারণ চোর তো, আর এই চোরেদের তো বিজেপি কখনো জায়গা দেবে না, বিজেপির দিকে কোনোভাবেই আসতে পারবে না। তাই বরঞ্চ দিদির নেতৃত্বেই চলুক, সেটা প্রমাণ করার চেষ্টা করছেন, আর কিছু না। কুণালবাবুরা বিধানসভায় এই ধরনের কার্যকলাপ আগামী 5 বছর ধরে করবেন, এটা আমরা জানি, কিন্তু আলটিমেটলি এগুলোকে প্রশ্রয় দেওয়া হবে না।
কারণ শুভেন্দুদা এগুলো সাফার করেছেন। যখন বিরোধী দলনেতা ছিলেন তখন প্রায় প্রতিটি দিনই বিধানসভা থেকে বিরোধী দলের বিধায়কদের সাসপেন্ড করা হতো, কিন্তু আমরা এখনো পর্যন্ত শুনিনি এই নতুন বিধানসভা চলাকালীন কাউকে এটা হয়েছে। কিন্তু আমরা চাইবো যে বিধানসভায় সবকিছু সুস্থভাবে হোক। কুণালবাবু সুস্থভাবেই সবকিছু সামলানোর চেষ্টা করুন। অতি কাছের হবেন, কালীঘাটের টালির চলায় বসে কাছের হওয়ার চেষ্টা করুন। বিধানসভার মতন পবিত্র জায়গায়, মন্দিরের জায়গায়, জনগণের হকের জায়গায়, অধিকারের জায়গায় সেখানে এই ধরনের কার্যকলাপ না করলেই ভালো হয়। সোশ্যাল মিডিয়ায় খিচুড়ি পাকাতে ভালোবাসেন, তাই ভাবছেন বিধানসভাও বোধহয় সোশ্যাল মিডিয়া, এগুলো নাই বা করলেন। বাংলায় তৃণমূল নামক কোনো দল আর নেই, তৃণমূল নামক কোনো প্রতীকও থাকবে না। দেখো, মহুয়া দেবী তো তৃণমূলের নেত্রী, তৃণমূল বলে তো বাংলায় কিছু নেই। আর এখন মানুষের সামনে ভেসে থাকার জন্য ইস্যু খুঁজছে, তাই যেগুলো তৃণমূলের ইস্যু নয়, যেগুলো বাংলার মানুষের ইস্যু নয়, তারপরে সেই সব ইস্যু খুঁজে তারা ভেসে থাকার চেষ্টা করছে, মিডিয়া ফোকাসে থাকার চেষ্টা করছে। বিশ্বাস করুন, এসব নিয়ে আমাদের সরকারের বা আমাদের কোনো মাথা ব্যথা নেই। আইনের প্রক্রিয়াতে চলবে। যদি বেআইনিভাবে তারা কিছু করার চেষ্টা করে, আইনের পথে বিচার হবে। আর মহুয়া দেবীরা যেখানে গিয়ে প্রতিবাদের নাম করে, প্রতিবাদের ভাষার নাম করে যে মঞ্চগুলোতে যাচ্ছেন, আমার রাজ্যে আরজি করের মতন ঘটনা ঘটেছিল। একটিবার আপনাকে দেখিনি মহুয়া দেবী, একটিবারও আপনাকে দেখিনি পার্ক স্ট্রিটের ঘটনা নিয়ে মুখ খুলতে, একটিবারও আপনাকে দেখিনি আপনার সাংসদ এরিয়ার, আপনার পার্লামেন্টারি এরিয়ায় কালিয়াগঞ্জের ঘটনায় একটুও কথা বলতে। সুতরাং আপনি বাংলার বিষয়ে নজর দিন। কৃষ্ণনগরের মানুষ কেমন আছে, কৃষ্ণনগরের মানুষ আপনার থেকে কি পেয়েছে, কেন পায়নি, সেগুলো নিয়ে একটু কাজ করতে শুরু করুন। বেকার টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে উড়ে উড়ে দিল্লি পর্যন্ত যাবেন না। পাশের বাড়ির খোঁজ যদি 15 বছর ধরে নিতেন, তাহলে আজকে দিল্লি এইভাবে যেতে হতো না। আপনিও বাড়িতে রেস্ট নিন, আপনি আপনার এলাকার মানুষের কাজের স্বার্থে কাজ করুন। দিল্লিতে গিয়ে আপনার কোনো লাভ হবে না। যে এসএফআই এর সৌজন্যে যে কলকাতাতে এই নিট কাণ্ডে যে বিক্ষোভ ঘনীভূত হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? মানে দেখা যাচ্ছে যে যন্তর মন্তরে যখন বিক্ষোভ হচ্ছে তখনও এসএফআই এর একটা হাত দেখতে পাওয়া যাচ্ছে, এবং পশ্চিমবঙ্গ দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে তারা আন্দোলন করছেন। কি বলবেন? দেখো, নিটের বিষয়টা নিয়ে আমার ব্যক্তিগতভাবে কিছু বলবার নেই। আমাদের দল সাংগঠনিকভাবে কিছু বলতে চায় না বা বলবে না। সরকারি বিষয়, তদন্ত চলবে, তদন্তের মতো করে যারা দোষী এর সাথে তারা সাজা পাবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর যদি কিছু না হয়ে থাকে তাহলে সেভাবে চলবে। কিন্তু যারা রাজনৈতিক পরিস্থিতি খারাপ করতে চাইছে, পরিবেশ খারাপ করতে চাইছে, যারা উস্কানি দিচ্ছে, যারা ফান্ডিং করছে, যারা শিক্ষিত সমাজকে নিয়ে খেলা করবার চেষ্টা করছে, তাদেরকে বলে রাখি আপনাদের সময় ঘনিয়ে আসছে। সুতরাং এই জিনিসগুলো বন্ধ করুন, সেটা কলকাতা হোক আর দিল্লি হোক, এগুলো বন্ধ হওয়ার দরকার আছে। কারণ মানুষ এখন অনেক বেশি সচেতন, উস্কানিতে পা দেবে না। এসএফআই কিছু নেই, বেঁচে নেই। কারণ এদের যখন প্রতিবাদ করা দরকার ছিল তখন করেনি, তৃণমূলকে সহযোগিতা করেছে, তৃণমূলকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। এখন আর তাদের কিছু করবার নেই। সুতরাং তারা মনে প্রাণে এখন যে কোনো বিষয়ে, যে কোনো ইস্যুকে বড় আকারে মাপ দেওয়ার চেষ্টা করবে, পরিমাপ দেওয়ার চেষ্টা করবে, সেটাই করছে। এদের আর কোনো কাজ নেই। এরা এসএফআই কখনো শুনেছেন মানুষের পাশে দাঁড়িয়েছে? কখনো শুনেছেন মানুষকে কোনো সরকারি সহযোগিতা পাওয়ার ব্যাপারে সহযোগিতা করছে? কখনো শুনেছেন পাশের বাড়িতে কারো হয়েছে তার পাশে গিয়ে দাঁড়িয়েছে কোনো সরকারি কাজে সহযোগিতা করছে? তার জন্য এদের কোনো সিট নেই, কোনো আসন নেই, কোনো নেতা নেই, মন্ত্রী নেই, যার জন্য এই পরিস্থিতি। সুতরাং এদেরকে নিয়ে আর আলোচনা করতে চায় না। দেশ বিরোধী কর্মকাণ্ড, বাংলা বিরোধী কর্মকাণ্ড এরা করতে থাকুক, সরকার বুঝে নেবে। আমার ব্যথিত লাগছে এই কারণে, একটি দল 15 বছর ক্ষমতায় ছিল এবং তারা মানুষের ওপরে এত অত্যাচার, এত নিগ্রহ, এত কিছু করেছে যে মানুষ এক নিমেষে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবং ফলাফলের মাত্র 3 মাসের মধ্যে একটি দল বিলুপ্ত প্রায় হয়ে গেছে। এটা ইতিহাসে বোধহয় প্রথমবার হয়েছে। আসলে এই সব ঘটনা থেকে বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতিভ্রম হয়েছে। আপাতত ওনার মানসিক সুস্থতা কামনা করি। যদি ভালো হসপিটালে চিকিৎসার জন্য পরামর্শ চান, তাহলে পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো হসপিটাল আছে, চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে। আপাতত উনি রেস্ট নিন, কারণ 15 বছর ধরে বাংলার লক্ষ লক্ষ মানুষকে বেইমানি করেছেন, ঠকিয়েছেন, তার তো ফলাফল আপনাকে ভুগতে হবে, কর্মফল। তাই বিশ্রাম নিন। আর নতুন প্রতীক এসব করবেন না। চোরের তকমা পেয়েছেন, দলের প্রতিটি কর্মী চোরের তকমা পেয়েছে, আর সব থেকে বড় চোর মানে মৌমাছি, রানী মৌমাছি আপনি তকমা পেয়েছেন। সুতরাং আর প্রতীক নিয়ে ভাববেন না, অযথা আপনি বাড়িতে রেস্ট নিন। আচ্ছা, 64 জন একদম বিধায়ক, অথচ ঋতব্রতর যে সভা, সেই সভায় এক ফোঁটা লোক হলো না। কিন্তু তৃণমূলী যারা, তাদের আবেগ কি এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে?
দেখো, এটা তাদের একান্ত দলীয়গত ব্যাপার, আমাদের কিছু বলবার নেই, কিন্তু বাংলার মানুষ তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছে। বাংলায় তৃণমূল নামক কোনো দল আর নেই, তৃণমূল নামক কোনো প্রতীকও থাকবে না। তাই কোন পন্থী, কারা কে কোন দলে আছে, কোথায় লোক কম হলো বেশি হলো, এগুলো নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছি না। উন্নয়নের সরকার, জনগণের সরকার এসছে, আপাতত উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে চিন্তাভাবনা করছি, আর চেষ্টা করছি যেন সাধারণ মানুষ নতুন করে বিশ্বাস জাগাতে পারে, যেন পশ্চিমবঙ্গের ভালো হয়, বাংলাকে যেন সোনার বাংলা করতে পারি। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম বলছেন যে সুদ সমেত সব ফেরত দেওয়া হবে, যে যেই ভাষাতে বোঝে তাকে সেই ভাষাতে নাকি তিনি জবাব দেবেন, এবং সব মামলা, যারা মিথ্যে মামলা দিয়েছে সেই মামলাগুলো ডায়েরিতে লিখে রাখুন, সুদ সমেত সবকিছু ফেরত দেবো। এত কিছুর পরেও এই বুকের পাটাটা আসছে কোথা থেকে? দেখো, এটা অধ্যাত্ম। আজকে তৃণমূলের নেতাদের অধ্যাত্মের কারণে তো আজকে এই পরিস্থিতি। এখনো তাদের এই অধ্যাত্ম কমেনি, একই জিনিস চালিয়ে যাচ্ছে। তাই অভিষেক বাবুকে বলবো, আপনারও মতিভ্রম ঘটেছে, একটুখানি রেস্ট নিন, আপনাদের একটু বিশ্রামের প্রয়োজন। অনেক টাকা কামিয়েছেন, অনেক কিছু করেছেন, মানুষের লাশের উপর দিয়ে হেঁটেছেন, বিরোধী শূন্য করবার চক্রান্ত করেছেন, 300-র উপর কার্যকর্তাকে মেরে ফেলেছেন, হাজার হাজার কার্যকর্তাকে মিথ্যে মামলা দিয়েছেন, যে মানুষটা গাঁজা চোখে দেখেনি তাকেও গাঁজা কেস দিয়েছেন। আপনাদের সরকারের আমলে আপনারা এগুলো করেছেন। আপাতত বিশ্রাম নিন, বিরোধীরা আপনাদের উপর এটা করবে না, মানে বর্তমান সরকার এটা আপনাদের উপর করবে না, তাই বরঞ্চ রেস্ট নিন। উস্কানি দেবেন না, উস্কানি দিলে বাংলার মানুষ যেভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে, এবার ওই বাড়ির সামনে আপনাকে যে জিনিসগুলো করছে, প্রতিবাদ করছে, এটা বাড়বাড়ন্ত হবে, এটা কিন্তু সরকার আর কমাতে পারবে না। তাহলে তাই উস্কানি দেবেন না, উস্কানি না দিয়ে বাড়িতে বিশ্রাম নেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এইদিকে বলছেন যে বিজেপির সাথে লড়াই জারি থাকবে এবং প্রয়োজন পড়লে তিনি দিল্লি যাবেন এবং ককরোচ জনতা পার্টির সাথে তিনি আন্দোলনে নামবেন। কি বলবেন? মানসিক অসুস্থতা, আমি বলতে বাধ্য হলাম। ককরোচ জনতা পার্টি বলে ভারতবর্ষে কোনো পার্টি নেই। আর একজন দলনেত্রী হয়ে যদি কোনো মঞ্চ থেকে তিনি প্রকাশ্যে বলে থাকেন যে জয়েন করবেন বা যুক্ত হবেন, তাহলে আমি বলবো যে ওনার মানসিক সুস্থতা কামনা করি। আর প্রথম কথা হচ্ছে, 15 বছর ধরে রাজ্যে যে কার্যকলাপগুলো তিনি করে গেছেন সমস্তটাই দেশবিরোধী চক্রান্ত ছিল। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করবার চক্রান্ত, বাংলাদেশি ভোটারদেরকে এনে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া, কাগজপত্র তৈরি করে দিয়ে ভারতীয় তৈরি করার চক্রান্ত, নিউ মার্কেট থেকে রাজাবাজার বিভিন্ন এলাকাতে ঘনবসতি তৈরি করা, বস্তিগুলো দখল করা, কলকাতা শহরকে দখল করা, এই সমস্তটা ওনার আমলে ওনার নেতাদের মাধ্যমে হয়েছে। সুতরাং দলের বিরোধী হয়ে এখন সরকার পড়ে যাওয়ার পরও যদি একই কাজ করেন, দেশ বিরোধী কার্যকলাপ করেন, তাহলে এবার জবাবটা বাংলার মানুষ উল্টোভাবে দিতে শুরু করবে। মানে বাংলার মানুষ ভোটে তাদের নির্বাচন পদ্ধতির মাধ্যমে তারা সরিয়েছে, এবার হয়তো খারাপ কিছু করবে। আমি চাই না সেরকম কিছু হোক। তাই মানসিক অসুস্থতা হলে বাড়িতে শুয়ে রেস্ট নিন, না হলে ডক্টরের কাছে যান, কিন্তু দেশ বিরোধী কার্যকলাপ কিন্তু বাংলার মানুষ সইবে না, একদম সইবে না। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে। আজকে আমাদের সাথে ছিলেন প্রিয়ন্ত্রী রয়। আপনারা ওনার মূল্যবান বক্তব্য শুনলেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখতে থাকুন, শুনতে থাকুন পলিটিক্যাল ডোজ। ধন্যবাদ।